সন্ধ্যায় আরুকে নিয়ে আরুর বাসায় এসেছে আরাধ্য। আয়ুষ আসতে বলেছে ফোন করে। কণা আরাধ্যর জন্য রাতের খাবার বানাচ্ছে। মেয়ে আর মেয়ে জামাই থাকবে রাতে। আয়ুষের ঘর মানে আরুরই ঘর, যা আরুর অবর্তমানে তার হয়েছিল। সেই ঘরে গুরুতর আলোচনা সভা বসেছে। আরাধ্য কফি খাচ্ছে। আয়ুষকে একবার পরখ করে বলল, কিরে, শুরু কর তোর গুরুতর আলোচনার সভা। আয়ুষ আয়েশ করে বসে বলল, ব্রো, আমি একটা তথ্য জেনেছি। কি? সেদিন তোমার খালামণির সাথে যে লোকটাকে দেখলাম না, হ্যাঁ, কি হয়েছে? আবার ঘোরাঘুরি করছিল নাকি তোর সামনে দিয়ে? ঘোরাঘুরি করছিল না, আমার সামনে এসে পড়েছিল। ওই লোকটা তো তোমার খালামণির প্রেমিক না। তাহলে? ছেলে গো, ছেলে। লোকটা ওনাকে মম বলে ডেকেছে, আমি শুনেছি। মম মানে তো মা। হ্যাঁ, তোমার খালামণির ছেলে আছে। কই, জীবনে তো শুনিনি। ওনার হাজবেন্ডের আগের ঘরের হয়তো। আর জানো আমাকে কি বলেছে? কি? বলেছে আমি নাকি তার শালা লাগি। আরাধ্য কফি খাওয়া থামিয়ে দিল। আরু এবার কাচুমাচু হয়ে বসলো। ওই জেওড়া বেটা তো তার ভার্সিটিতেও আজ এসেছিল। আরাধ্যকে বলে দেওয়া উচিত। আমার ভার্সিটিতেও আজ এসেছিল। আরাধ্য আরুর দিকে তাকিয়ে বলল, কি বলেছে? বলে তার নাকি আমাকে চাই। তুই কি করেছিস তারপর? আমি পায়ের জুতা খুলে ধমক দিয়ে বলেছি চড় লাগাবো। চর লাগাসনি? না। আরাধ্য উঠে দাঁড়ালো। আরুর দিকে এগিয়ে এসে আরুর গালে আস্তে করে থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব, চর কেন লাগাসনি? আমাকে ফোন দিতি, গরম লোহা এনে জায়গা মতন ভরে দিতাম। এই শ্রেয়া বেডি তোর পেছন এই কুত্তাকে লেলিয়ে দিয়েছে। নিজে তো সংসার করেই না, আমাকেও করতে দিবে না। তবে আমিও তো কম না। আমার বউয়ের পেছন কুত্তা লেলিয়ে দিলে আমি তার পেছন বাঘ লেলিয়ে দিব। তার কুত্তাকে খাবে তো খাবেই, সাথে তাকেও গিলে খাবে। আরাধ্য পকেট থেকে ফোন বের করলো। শ্রেয়ার নাম্বারে কল লাগালো। শ্রেয়া ফোন রিসিভ করতে আরাধ্য লম্বা করে সালাম দিয়ে বলল, খালাজান, কেমন আছেন? শ্রেয়া আচমকাই আরাধ্যর ফোন পেয়ে অবাকি হলো। ভালো, তোমরা? ভালো আর থাকতে দিলেন কই? মানে কিসের জন্য? আমার একমাত্র খালাজান আপনি। আপনাকে একদিনের জন্যেও আমাদের বাসায় একবেলা আয়োজন করে খাওয়াতে পারিনি, তো সেজন্য ছোট্ট আয়োজন করতেছি। আপনি এসে পড়বেন, সাথে কুত্তা মুক্তা থাকলে তাদেরকেও সহকারে। কুত্তা মানে? মানে বিড়াল পুষেন না, হ্যাঁ। সেটাকে নিয়ে আসবেন। রাখি, ভালো থাকবেন। আরু বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি করতে চাইছেন? কিছুই না, জাস্ট আপ্যায়ন করতে চাইছি। ব্রো, আমাকেও দাওয়াত দাও। আরাধ্য বাঁকা হেসে বলল, শিওর শালাবাবু, তবে হজম করতে পারবি কিনা তা শিওর দিয়ে বলতে পারছি না। সূর্যের তপ্ত তাপ চারিদিকে আরো প্রখরভাবে গাঢ় হচ্ছে। রাজশাহীর প্যারিস রোড দিয়ে ঘরমুক্ত দেহ নিয়ে হেঁটে চলেছে আশার সন্ধ্যা। আজ হুট করেই সকাল সন্ধ্যাকে নিয়ে রাজশাহী এসেছে আশার। সাথে আরশিও এসেছে। তবে সে সন্ধ্যার খালার বাসায় কর্মের বেড়াজালে আর ছেলেপেলে বড় হয়ে যাওয়ায় দায়িত্বে জাতাকলে পড়ে বউকে তেমনভাবে সময় দিতে পারে না আশার। সেই প্রথম দিনগুলোর মতন আষাঢ়ের ইচ্ছে হয় কাজকর্ম ফেলে দিয়ে কিছুদিনের জন্য নেটওয়ার্কের বাইরে চলে যেতে বউকে নিয়ে। কোনো রকম দায়িত্ব থাকবে না তখন, একদম শান্ত মুক্তভাবে সন্ধ্যাকে সময় দিবে। দরকার পড়লে সময়কে মুঠোয় রাখার চেষ্টা করবে, কিন্তু সময় তো কারো মুঠোয় থাকার বস্তু নয়। সে নিজের মতন করে চলে। আষাঢ়ের দেহের সাদা শার্টটা ঘামে ভিজে চুপচুপ হয়ে গেছে, কপালে লেগে আছে ঘাম। সন্ধ্যা পাশ ফিরে একজন আষাঢ়কে দেখে শাড়ির আঁচল দিয়ে কপালে লেগে থাকা ঘাম মুছে দিয়ে বলল, অবস্থা তো নাজেহাল, চলুন বাসায় ফিরে যাই। আষাঢ় সন্ধ্যার কথাকে পাত্তা দিল না, উল্টো বলল, ভালো লাগছে এতগুলো বছর পর নিজের ক্যাম্পাসে এসে? সন্ধ্যা বুক ভরে শ্বাস টেনে বলল, ভীষণ ভালো লাগছে। আমার ক্যাম্পাস এটা, কত স্মৃতি জড়িয়ে আছে। একটা পুকুর, সে আমার কত আপন জানেন? সে কি আমার থেকেও বেশি আপন? মোটেও না, তবে জীবনের বেশি কিছু মুহূর্তে সে আমার পরম আপন ছিল। তখন কেউ ছিল না আমার পাশে, সেই পুকুর ছাড়া। আমি বলতাম আর সে শুনতো। আমিও তো তোমার সব কথা সন্ধ্যা মৃদু হেসে বলল, হিংসা করছেন ডাক্তার? শুনি। জি ম্যাডাম, আপনার ডাক্তার হিংসা করছে, তাও আবার সামান্য এক কুকুরকে নিয়ে। সে সামান্য নয় ডাক্তার, সে অসামান্য এক সুন্দর অধ্যায়। যাবেন সেই পুকুরে, একদম মন ভালো হয়ে যাবে। চলো দেখা যাক তাকে, যে আমার রমণীর হৃদয়ের একাংশ জুড়ে।
কথাটা বলেই আশা সন্ধ্যার হাত মুঠোয় নিল। প্যারিস রোড থেকে কিছুটা সামনে এক পুকুর। দুজনাই পুকুরের সিঁড়িতে বসলো। সন্ধ্যা হাত দিয়ে ছুঁয়ে দিল জল। কি শান্তি তাকে ছুঁতে পেরে। আশার পুকুরের দিকে তাকিয়ে বলল, এই যে আমি শুধু তোমায় দেখতে এসেছি, নাথিং এলস। অ্যান্ড ধন্যবাদ মিস্টার পুকুর। অপস, মিসেসও হতে পারো, জানা নেই। ধন্যবাদ আমার সন্ধ্যার জীবনে ছিলে বলে। দোয়া করবে আমাদের জন্য। সন্ধ্যা আষাঢ়ের কথাগুলো শুনে হাসলো। একটু বিকেল হতেই টুকিটাকি চত্বর দিয়ে ঘুরে খালার বাসায় আসলো। আজ এখানেই থাকবে, কাল ফিরবে বাড়ি। সকালের আর দুপুরের রান্না সন্ধ্যা রেঁধে এসেছিল, কিন্তু রাতের রান্না করে আসেনি। আরও একা একা কি করছে না করছে ভেবে সন্ধ্যা ফোন করলো। আরও বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে, ডেলিভারি ম্যান আসবে সেজন্য আরাধ্য পাঠিয়েছে, বলেছে খাবার নিয়ে নিতে। আরাধ্য বাসাতেই আছে, কি যেন করছে রান্নাঘরে। আরও অপেক্ষা করতে করতে বিরক্ত হলো। ডেলিভারি ম্যানকে এখনো আসতে না দেখে বিরক্তিতে চসূচক উচ্চারণ করলো। হঠাৎ করে হাতে থাকা মুঠোফোনটা বেজে উঠলো। আরও ফোনটা রিসিভ করে বলল, হ্যালো মামুনি, বলো। সন্ধ্যা ওপাশ থেকে বলল, কি করছিস? রাস্তায় দাঁড়িয়ে আছি। কেন? ডেলিভারি ম্যানের জন্য খাবার অর্ডার দিয়েছিলাম। ও, ভালো করেছিস। আমি আরও ফোন দিয়েছি এটার জন্যই। তুমি বাবাই পৌঁছেছো তো ঠিক মতন? কোনো সমস্যা হয়নি তো? না, সমস্যা হয়নি। এসে ঘোরাঘুরিও করেছি। আচ্ছা রাখছি মামুনি, ডেলিভারি ম্যান এসে চলে এসেছে। আরও ফোনটা কেটে ডেলিভারি ম্যানের থেকে খাবারটা নেওয়ার সময় ধমক দিতে ভুলেনি। ধমকে দিয়ে বলেছিল, সেই কখন ফোন দিয়ে বলেছেন আপনি এসে পড়েছেন? এই আপনার আশা? দুঃখিত ম্যাম, জ্যাম ছিল, সেই জন্য দেরি হয়েছে। আরও খাবারগুলো নিয়ে বাড়িতে আসলো। টেবিলে খাবার রেখে রান্নাঘরে উকি দিয়ে দেখলো আরাধ্য মনোযোগ দিয়ে কি যেন ব্লেন্ড করছে। কি ব্লেন্ড করছে আরও জিজ্ঞাসা করলো। কি তখন থেকে করছেন রান্নাঘরে? আরাধ্য ব্লেন্ডারের জগ থেকে সবুজ কালারের কিছু একটা গ্লাসে ঢেলে পড়ল। আমার হাতের স্পেশাল জুস বানালাম। কিসের? কাঁচা আমের? আমিও খাবো, একটু দিন না গ্লাসে। আরও এগিয়ে এসে গ্লাসে ঢালতে গেলে আরাধ্য বাধা দিয়ে বলে, মরার শখ জাগছে তোর? এই জুস তোর জন্য না, আমার ওয়ান অ্যান্ড ওয়ানলি ঘষিটি খালার জন্য। স্পেশাল কিছু নাকি? ইয়েস সোনা, খাবার এসে গেছে। হুম। গুড, এক কাজ কর তো, শুকনো মরিচের গুঁড়ার বাটিটা নিয়ে আয়। কি করবেন? নিয়ে আয় না। আরও নিয়ে আসলো। আরাধ্য খাবারগুলোকে দুভাগ করলো। খাবার অর্ডার দিয়েছিল কষা মাংস, কাচ্চি, পায়েস, আরও কিছু খাবার। খাবারে এক ভাগের কষা মাংস, মরিচের গুঁড়া, পায়েসে এক গাদা লবণ মিশিয়ে সাজিয়ে রাখলো। তারপর পকেট থেকে ফোনটা বের করে খালাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো, খালা যান, আপনি কত দূর? শ্রেয়া বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে বলল, গাড়িতে? একা আসতেছেন? না। তাহলে সাথে কি কুত্তা বিড়াল নিয়ে আসতেছেন? না, তাহলে? তোমার ভাইকে নিয়ে আসতেছি। আমার ভাই? হু ইজ মাই ব্রাদার? আমার ভাই বলতে তো আয়ুষ, তাকে তো আপনি আনবেন না সাথে, এ আমি জানি। আমার বড় ছেলে সাগর। তোমার ছেলে? শুনেছি তুমি তো মা হওয়ার যোগ্য নও। তাহলে? তুমি ফিডার খাওয়া বাচ্চা নাও যে না বোঝার ভান করছো। ওকে, সাবধানে এসো। আকুল হয়ে অপেক্ষা করছি তোমাদের। আরাধ্য ফোন কেটে দিয়ে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে অপেক্ষা করতে লাগলো। আরুকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে থাকিস না বস। আরু বসলো। মিনিট 20 পর শ্রেয়া আসলো, সাথে তার সেই লম্পট ছেলে সাগরও। এমনভাবে সেজে এসেছে যেন মনে হচ্ছে বিয়ে বাড়িতে জামাই আদর খেতে এসেছে। আরাধ্য হাসি মুখে বলল, অনেক অপেক্ষা করালেন খালা, বসুন। শ্রেয়া বসতে বসতে বলল, সন্ধ্যা আসার কোথায়? বাসায় নেই। ভ্রু কুচকে আসলো শ্রেয়ার। নেই মানে? নেই মানে নেই। কোথায় গেছে? রাজশাহী। উফ, এসে থেকে শুধু প্রশ্ন করেই যাচ্ছেন। রিল্যাক্স হন তো। তা মহাসাগর, আপনি কেমন আছেন সেদিনের মাইর খাওয়ার পর থেকে? সাগর কটমট করে তাকালো। আরাধ্য খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, আপনাদের জন্য রেস্টুরেন্ট থেকে আনিয়েছি। ভীষণ এক্সপেন্সিভ ছিল আর ভীষণই টেস্টও। তুমি কি শুধু খাওয়ার জন্য ডেকেছো আমাদের? শ্রেয়ার কথায় বাঁকা হাসলো আরাধ্য। জি খালাজান, জাস্ট খাওয়াতে। মহাসাগর খাওয়া শুরু করুন, আমরাও করি। আরও বসত। আরাধ্য খাওয়া শুরু করলো। শ্রেয়া কাচ্চি দিয়ে শুরু করলো, আসলেই টেস্ট। তারপর কষা মাংস দিয়ে খেলো। দুগাল খেতে ঝালে হুহা শুরু করলো। কি হয়েছে খালা, হা হু করছেন কেন? এত ঝাল কেন? ঝাল? কই, আমরা তো খাচ্ছি। মহাসাগর, আপনার ঝাল লাগছে? না। খালা, এই সামান্য ঝাল খেতে পারছো না, কাচ্চিই খাও। আমি শরবত নিয়ে আসছি। আরাধ্য রান্নাঘর থেকে শরবত নিয়ে আসলো। কাচ্চি খাওয়া শেষে দুজনকে পায়েস দেওয়া হলো। দুজনে এক চামচ মুখে দিতে উল্টি এসে গেল নোনতায়। এত পরিমাণ লবণ দিয়েছিল আরাধ্য। কি হয়েছে আবার?
সাগর রাগী চোখে তাকিয়ে বলল, হোয়াট ইজ দিস? পায়েস মিষ্টির বদলে নুনটা কেন? আরাধ্য অবাক হওয়ার ভান করে বলল, নোনতা কই দেখি। হালকা টেস্ট করে বলল, কই নোনতা, এ তো মিষ্টি। মস্কারা করছে আমার সাথে? একদমই না। আচ্ছা পায়েস রাখেন, ঠান্ডা ঠান্ডা শরবত খান। আরাধ্য এগিয়ে দিল স্পেশাল শরবতটা। শ্রেয়া সাগর মুখে দিতেই তিতায় মুখ চেপে বেসিনের দিকে দৌড় লাগালো। পুরো মুখ তিতায় ভরে গেছে, শেষ পর্যন্ত কিনা করলার জুস। পেটের সব বের হয়ে গেল। শ্রেয়া সাগরের এভাবে সাহায্য করলো ডেকে এনে। আর তারাও কি বলো, চলে আসলো বেহায়ার মতন। সাগর এগিয়ে আসলো মুখ ধুয়ে, আরাধ্যর সামনে দাঁড়িয়ে বলল। কাজটা ঠিক করলে না। আরাধ্য সাগরের বাম গালে হাত রেখে বলল, ঠিক ভুল আপনার বোঝার বয়স নেই বাচ্চা। মায়ের আঁচলের তলেই থাকুন, অন্যের বউয়ের দিকে নজর না দিয়ে। আজ তোমায় একটা চ্যালেঞ্জ করলাম আরাদ আহমেদ। তোমার চোখের সামনে আমি তোমার বউকে ছোবো, তবে সেটা জেসের ছোঁয়া নয়, একদম গভীর ছোঁয়া। ইউ নো হোয়াট আই মিন? আরাধ্য বাঁকা হাসলো, তারপরই সাগরের গলা চেপে ধরে বলল, একটা কথা মাথায় রাখিস, ডক্টররা যেমন মানুষের জীবন বাঁচাতে পারে তেমনি মারতেও পারে। আর আমি একবার তোর পেছনে লাগলে তোর সহ তোর সৎ মায়ের জীবন একেবারে নরক বানাই দিব। তুই বলেছিস আমার সামনে আমার বউকে তুই গভীরভাবে ছুঁয়ে দিবি, তাই তো? জাস্ট হাত লাগিয়ে দেখা এখন। আরাধ্য ছেড়ে দিল। সাগর সাহস দেখে আরুর দিকে এগুতে নিলে শ্রেয়া আটকে দেয়। কি করছো কি? মার খাওয়ার শখ জেগেছে নাকি? খেলে একাকি খেও, তোমাকে ছাড়াতে গিয়ে আমি উল্টে মার খেতে পারবো না। চলো এখন, এমন খাবার খাওয়ালো আমার বোনের ছেলে যে আজীবন মনে রাখবো। অবশ্যই মনে রাখবেন খালাজান, আপনাকে কিন্তু আমি অনেক ভালোবাসি খালাজান। কিন্তু আপনি তো খাবারই খেলেন না ভালো মতন। খাবার নষ্ট করা কিন্তু ভালো কথা না। তোমার খাবার তুমি খাও, এর চেয়ে আমাদের বলতে আমরা এর চেয়ে এক্সপেন্সিভ খাবার নিয়ে আসতাম। নেক্সট টাইম নিয়ে আসবেন। রাতটা থাকবেন এখানে আজ? তার কোনো দরকার নেই, আমার আলিশান প্রাসাদ আছে যা তোমাদের বাড়ির চেয়ে বিশাল বড়। কি করব বলুন? আমার মা তো আর সুগার ড্যাডি বিয়ে করেনি, করেছে ইয়াং হ্যান্ডসাম সুদর্শন ডক্টরকে। তার ইনকামে যা পেরেছে তাই করেছে। টাকা লাগলে বলো। আমার তো টাকার দরকার নেই খালাজান। তাহলে কি দরকার? জান, আপনাদের জান দরকার, বিশেষ করে আপনার এই সতীনের ছেলেটা। দিতে পারবেন? তার বিনিময়ে কি তুমি তোমার মায়ের জানটা আমায় দিতে পারবে? যদি পারো তাহলে আমি দিয়ে দিব। আরাধ্য ঠোঁটে বাঁকা হাসি, কিন্তু চোখে স্পষ্ট রাগের আভাস। আমার মায়ের দিকে জাস্ট চোখ তুলে তাকিয়ে দেখুন, সেই চোখই আমি উপড়ে ফেলবো। আর সেখানে জানের কথা বলছেন, তার আগেই তো আপনি 3.5 হাত মাটির তলে চলে যাবেন। চ্যালেঞ্জ করছো? আই হেট ইউর মাদার। তাতে আমার বাল ছেঁড়া গেছে। আপনি যদি এটাকে চ্যালেঞ্জ ধরেন তাহলে ধরুন। ওকে, আই অ্যাকসেপ্ট দিস। সাগর চলো। শ্রেয়া চলে গেল। সাগর রেগে বলল শ্রেয়াকে, নিয়ে আসতে কেন? দিতাম দু চার ঘা। আরাধ্যর সাথে পারবি তুই? তোকে তুলে আছাড় মারার শক্তি আছে ওর শরীরে। সামনাসামনি কিছু করলে আমরাই হেরে যাব, পিঠ পেছনে করতে হবে। কি করতে বলছো তাহলে? সেটা ধীরে ধীরে বলবো। তোর ওরও চাই, তাই তো? হ্যাঁ, বিয়ে নাকি? আগে এক রাতের জন্য পাই, তারপর বিয়ে করব নাকি অন্য কিছু করব সেটা পরের ব্যাপার। ওকে পেয়ে যাবি এক রাতের জন্য ওরুকে। এখন বাসায় চল, মুখ একদম তেতো আমার। আরু টেবিলে সবকিছু গুছিয়ে রুমে এসে দেখলো আরাধ্য ব্যালকনিতে দুহাত পেছনে দিয়ে দাঁড়িয়ে আছে। আরু গিয়ে পাশে দাঁড়ালো। আশ্চর্য, আমাদের জীবন এমন স্টার জলসার সিরিয়ালের মতন হয়ে গেল না কেন? আপনারা খালা এত বেয়াদব কেন? হ্যাঁ, সিরিয়ালের ভিলেনদের মতন। পারিবারিক শিক্ষার কমতি আছে। সেই পরিবারে তো মামনিও মানুষ হয়েছে। হাতের আঙুল কি সমান? না, তাহলে ভাবিস কিভাবে আমার মায়ের মতন সবাই হবে? আমাদের মেয়ে যদি ওনার মতন হতো তাহলে চড়িয়ে গাল লাল করে দিতাম। তার মতন হতেই দিতাম না আশাকে। আশাটা কে? আমাদের পুচকির নাম। কি? আমি সেদিন ভর দুপুরে স্বপ্ন দেখেছি আমার মেয়ে হয়েছে, আর তার নাম আমি আশা রেখেছি। আমাদের আশা। ছেলে হলে কি নাম রাখবেন ভরসা? ছেলে হবে না, প্রথমে মেয়েই হবে, দেখিস। এত কনফিডেন্স? ইয়েস ম্যাডাম। চলুন ঘুমাবো, রাত হলো তো। শুধুই ঘুমাবো? তো কি করবেন? বিবাহিত পুরুষ ঘুমানো ছাড়া তো অনেক কিছুই করে ম্যাডাম। আরু রুমে চলে আসলো, বিছানায় শুয়ে চাদর টেনে বলল,
লাইট নিভিয়ে দিয়েন, আমি ঘুমালাম। আরাধ্য লাইট নিভে আরুর কাছে চলে আসলো, তারপর কপালে শুষ্ক ঠোঁটে চুমু খেলো। তারপর ইতিহাস। আরুর এক্সাম শুরু কাল থেকে। সকালে বই সামনে রেখে পড়ছে আর বেডে বাটার লাগাচ্ছে। আরাধ্য কফির মগে চুমুক দিয়ে ভেজা চুল মুছে পড়ল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি তুই? এত পড়া দেখাচ্ছিস যে সকাল সকাল। কাল থেকে এক্সাম, আর আমি কিছুই পারি না। সারা বছর না পড়ে এক্সামের আগের দিন পড়তে বসলে তো এমনই হবে। বিয়ের পর পড়া হয়নি নাকি? কেন? আর কোনো বিবাহিত মহিলারা পড়েনি? কি জানি মা বাবা আজ আসবে না? কবে আসবে। আগামীকাল। ঘুরুক আর কয়টা দিন। হসপিটাল থেকে অলরেডি বাবাকে ফোন করছে। আপনিও এক সময় এমন ব্যস্ত হয়ে যাবেন, তাই না? আমিও একেবারে পাক্কা গৃহিণী হয়ে যাব। তুই তো গৃহিণী। আচ্ছা আমি বের হব, কিছু লাগলে বলিস ফোনে। আয়ুষ সোফায় বসে বসে পপকর্ন খাচ্ছে আর ইংলিশ মুভি দেখছে, যার অর্থ তার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও সে সিনগুলো দেখে মানে বুঝেনি। কণা রান্নাঘরে আয়ুষকে ডেকে বলল, আয়ুষ, টেবিলের উপর গরম মশলার বাটি আছে, দিয়ে যা তো। আয়ুষ উঠে দাঁড়ালো, টেবিলের সামনে এসে গরম মশলার বাটি খুঁজলো। কই গরম মশলা? এখানে তো কোনো গরম মশলা নেই, সবই তো ঠান্ডা, গরম তো কোনো কিছুই নেই। কি রে, পেলি? এইখানে তো কোনো গরম মশলার বাটি নেই মা। আছে তো, দেখ, আমি টেবিলে রেখেছি। নেই মা। যদি আমি এসে পাই তখন? থাকলে তো পাবে। কণা রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। দেখো, এখানে কোনো গরম মশলা নেই। কণা এগিয়ে এসে আয়ুষের হাতে পাশে থাকা গরম মশলার বাটি নিয়ে বলল। এটা কি তোর বাপের মাথা? আয়ুষ ভ্রু কুঁচকে বলল, এটা গরম মশলা? আরে ওকে মা, এটা তো ঠান্ডা। এটা কিভাবে গরম মশলা হয়? বলদ, এর নামই গরম মশলা। এর সাথে গরমের কোনো সম্পর্ক নাই। তাহলে আমার দোষ কোথায়? দোষ তো নামের। ঠান্ডা জিনিসের নাম যদি গরম মশলা নাম রাখে, তাহলে তো আমি গরম জিনিসই খুঁজবো। আর তুমি তো সেই এসেই নিলে, তাহলে কেন আমায় বললে? তোমার জন্য আমার মুভি দেখা মিস হয়ে গেল। মুভিটা কি সুন্দর ছিল? আর ডেকো না তো। দুদিন পর রাজশাহী থেকে ঢাকা ফিরেছে সন্ধ্যা। আসার ঠিক বিকেলের দিকে এসে পৌঁছেছে বাসায়। তখন আরও বাগানের দোলনায় বসে বই পড়ছিল। আজ এক্সাম ছিল। এক্সামটা ভালোই হয়েছে। আরাধ্য হেল্প করছিল গতকাল রাতে পড়াতে। রাজশাহীর বিখ্যাত আম দিয়েছে সন্ধ্যার খালা। আরও আমগুলো নিয়ে সুন্দর মতন রেখে দিল। আশার সন্ধ্যাকে সোফায় বসতে বলে আরও ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে এগিয়ে দেয়। সন্ধ্যা নিজেকে মেয়েকেও খাইয়ে দেয়। আশার পানিটা খেয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। সন্ধ্যা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কোথাও যাবেন? আশার হাত ঘড়িতে সময় দেখে বলল, হসপিটালে রাতে কথা হবে, আসছি। আশার চলে যায়। আরও সন্ধ্যার কাছে জিজ্ঞাসা করে রাতের জন্য কি রাঁধবে। সন্ধ্যা বলল একটু চিকেন আর ডাল রান্না করতে। আরও ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে ডাল বসিয়ে দিল চুলায়। সন্ধ্যা পরপর আরাধ্য চলে আসলো বাসায়। মা ফিরেছে, ফোনেই জেনেছে। আরও বলেছিল। আরুকে রান্নাঘরে দেখে বলল, এক কাপ কফি নিয়ে আয় তো আরু। আরও তাড়াহুড়ো করে বলল, নিয়ে যান। না, তুই নিয়ে রুমে আয়। আশ্চর্য, দেখছেন তো রাজি। সো হোয়াট, চুলার পাওয়ার কমিয়ে আয়। আরও রেগেই কফি বানিয়ে রুমে নিয়ে আসলো। আরাধ্য খালি গায়ে ছিল, শার্ট পাল্টাচ্ছিল। আরও গলা কেসে বলল, বেয়াদ্দ পুরুষ, দরজা লাগিয়ে চেঞ্জ করা যায় না? দরজা লাগালে তুই দেখতে কিভাবে আমার হট বডি? আপনার বডি দেখার জন্য কি আমি বসেছিলাম নাকি? বসে থাকবি কেন? শুয়ে থাকবি। বেয়াদ্দ, ধরুন কফির মগ। আরাধ্য শার্টটা পরে কফির মগ্নে চুমুক বসায় তাতে। পারফেক্ট। আরাধ্য তৃপ্তির সাথে বললে, একদম তোর মতন। তা আজ এক্সাম কেমন দিলি? জোশ। সিজিপিএ ভালো আসবে তো? হয়তো। কনফিডেন্স নেই? না। রাত আজ শ্বশুরকে নিয়ে হসপিটালে গিয়েছিল। শ্বশুরের হার্টে রিং বসাতে হবে, কথাবার্তা বলে এসেছে। এই মাসের শেষের দিকে অপারেশন। বসার ঘরে বসে আছে কণা। আয়ুষ ম্যাথ করছে। ছেলেকে আজ হঠাৎ পড়তে দেখে বেশ অবাক হলো। ছেলের পাশে বসে বলল, পড়াশোনা করছিস? বাহ। আয়ুষ বিরক্ত হয়ে বলল, কেন, আমি কি পড়াশোনা করি না নাকি? দেখি না তো করতে। আমার দিকে নজর দিলে তো দেখবে। আমাকে গুড স্টুডেন্ট হতে হবে, তারপর ভালো জব করতে হবে। এত বুদ্ধি আসলো কোথা থেকে? আমি একটা মুভিতে দেখে শিখেছি। নাম কি? জানি না, তুমি আর ডিস্টার্ব করো না, আমায় পড়তে দাও। আয়ুষ নিজের রুমে চলে আসলো। টেবিলে বসতে ফোনটা বেজে উঠলো। আয়ুষ চেয়ে দেখলো কুণালের নাম্বার। অনেকদিন পর ফোন করেছে। আয়ুষ রিসিভ করে বলল, আরে কুনাল ভাই, কি মনে করে? কুণাল ওপাশ থেকে জবাব দিল, তোমার সাথে দেখা করতে আসছি, সেজন্য ফোন করলাম। আমাদের সাথে মানে? তুমি আর তোমার আরশি। আমি তো আরশিকে দেখিনি। ও, ওদের বাসায় গিয়ে দেখে নাও। তুমি আসবে না? না, আমি এখন বিজি অনেক। কেন?
কি করো যে বিজি? পড়াশোনা, প্রচুর পরিশ্রম করছি। তা কত ঘন্টা পড়াশোনা করছো? এই তো 1 ঘন্টা 5 মিনিট করে। এটাকে পরিশ্রম বলছো? হুম, রাখি। তুমি গিয়ে দেখা করো। আয়ুষ ফোন কেটে পড়তে লাগলো। ঘড়ির কাঁটা যখন 10-এর ঘরে 8টা, তখন আশার বাড়ি ফিরল। বিধ্বস্ত লাগলো আশারকে। সন্ধ্যা জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে? কাল কয় তারিখ মনে আছে? হ্যাঁ, কাল তো 24টা। সন্ধ্যার মনে পড়ল গতকাল তো শাশুড়ির মৃত্যুবার্ষিকী। কাল মায়ের মৃত্যুবার্ষিকী। হুম। মায়ের জন্য মন খারাপ করছে? যদি মৃত্যু অনিবার্য না হতো তাহলে আমার মা আমার কাছেই থাকতো। মৃত্যুর মতন সত্যি আর কোনো কিছুই নেই, এটা মেনে নিতেই হবে। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়ছি। আশার ফ্রেশ হয়ে আসলো, খাবার টেবিলে বসে বলল, বাকিরা কোথায়? ওরা খেয়ে ঘুমিয়ে গেছে। ও, তুমি তো খাওনি, বসো একসাথে খাই। সন্ধ্যা নিজের জন্য খাবার বেড়ে একসাথে খেয়ে নিল। খাওয়া শেষে দুজনেই চুপচাপ বসে থাকে কিছুক্ষণ। আশার প্লেটটা একপাশে রেখে হালকা গলায় বলে, কত কষ্ট করে আমাকে আর রাতকে মানুষ করেছে আমার মা। বাবা মারা যাওয়ার পর নিজ হাতে পুরো সংসার চালিয়েছে। কষ্ট হলেও কখনো টু শব্দ অব্দিও করেনি। ধৈর্য ছিল আমার মায়ের ভীষণ। সন্ধ্যার চোখে একটা নরম দৃষ্টি জমে। সে আস্তে করে বলে, তাই তো আপনি এতটা নীরব থাকেন সব সময়। কারোর প্রতি কখনো বেশি অভিযোগ করতে দেখিনি আপনাকে। আশার মাথা নাড়ল ধীরে। মায়ের কাছ থেকেই শিখেছি সব কিছুর চেয়ে বড় ধৈর্য, আর এই সময়টায় সেই ধৈর্যটাই ভরসা। একটা গভীর নিঃশ্বাস ফেলে আশার উঠে দাঁড়ায়। সন্ধ্যা তার দিকে তাকিয়ে থাকে। ক্লান্ত নরম একটা মুখ, চোখে গভীর অন্ধকার। আশা সন্ধ্যার কাঁধে হাত রাখে। রান্নাটা আজ অন্যরকম লাগলো। আরও রেঁধেছে, ভালো হয়নি? ভালোই ছিল, কিন্তু আমি মায়ের পরে তোমার হাতের রান্না খেয়েই অভ্যস্ত। ভোরবেলায় আরও ঘুম ভেঙে উঠে দেখে বারান্দায় বসে আছে আরাধ্য। সিগারেটের ধোঁয়া বাতাসে মিশে গেছে। তার পাশে গিয়ে দাঁড়ায় আরু। এই ভোরে ব্যালকনিতে আপনি সিগারেট খাচ্ছেন? ঘুম থেকে উঠেছেন কখন? একটু আগেই। তা সিগারেট কেন খাচ্ছেন? ভাবছিলাম কিছু জিনিস, সেজন্য। কি ভাবছিলেন? ভাবছি তুই যদি আমার জীবনে না আসতি তাহলে আমার কি হতো। কি হতো? কচু গাছের সাথে ফাঁসি নিয়ে মরতে যেতেন? মরতাম না, বাট কি? তোর জামাইকে মেরে তোকে বিধবা করে বিয়ে করে ফেলতাম। পাগল। তা আসলেই তোর প্রেমে উন্মাদ আমি। আর এই উন্মাদনা না থাকলে জীবনটা অনেক বেশি নিরামিষ হতো। আরও চুপ থাকে। ধীরে এসে আরাধ্যর পাশে বসে। তারা দুজনাই চুপচাপ নীরব শহরের ভেতরে নিজেরা এক একটা শব্দ হয়ে বাসে। দূরে আজানের ধ্বনি বাজে, সূর্য উঠছে ধীরে। আরাধ্য আর আরও উন্মাদ প্রেম আর চুপচাপ ভালোবাসার একটা ছোট্ট গল্প হয়ে বসে থাকে সেই আলোয়। আকাশটা মেঘলা, হালকা ঠান্ডা বাতাস বইছে, চারিদিকে একরকম নিস্তব্ধতা। সকাল 8টার দিকে আসার একাই গাড়ি বের করে। মুখে একটুও কথা নেই, চোখে অন্যমনস্কতা। রাস্তার প্রতিটা বাঁক যেন তাকে শূন্যতার ভিতর টেনে নিয়ে যাচ্ছে। আজ মায়ের মৃত্যুবার্ষিকী। গতকাল অর্ধেক দিন কাজে কাটিয়ে দিল, ভেতরের অস্থিরতা থামেনি। এক নজর মাকে দেখবে। সকালবেলাটায় আসার একাই আসে কবরস্থানে, তারপর বিকেলে সব পরিবারে আসে কবর জিয়ারত করতে। প্রতি বছর আসার কবর জিয়ারত করে। কবর জিয়ারত না করলে তার মনটা যেন দগ্ধ হয়ে থাকে। রাজাবাজার কবরস্থান। নামাজের মাঠের পাশ ঘেঁষে একটু ভেতরে ছোট্ট মাটির উঁচু ভিটা। সাদা সিমেন্টের ফলকে কালি উঠে গেছে খানিকটা। আশা ধীরে হাঁটছে, হাতে পানির বোতল, কাঁচা গোলাপ আর সূরা ইয়াসিনের একটা ছোট্ট বই। মায়ের কবরে পৌঁছে প্রথমে হাত দিয়ে মাটি ছুঁয়ে নেয়, তারপর গোলাপ ফুলগুলো রেখে দেয়, বোতলের পানি ঢেলে দেয় কবরের চারিপাশে। ধীরে বসে পড়ে সে, মাথা নিচু করে। ঠোঁটে নড়ে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন। পুরনো স্মৃতি ভেসে ওঠে। মায়ের কণ্ঠে বলা কথাটা, আশার কখনো কারো কষ্টের কারণ হোস না। মায়ের হাতে সেই গরম ভাতের গন্ধ, অসুস্থ শরীরেও দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করা, সবকিছু যেন এখনো চোখে ভাসে। চোখের কোণায় পানি জমে। আশার হাত দিয়ে মুছে নেয়। মা, তুমি বলেছিলে মরে গেলে কেউ মনে রাখে না, কিন্তু আমি তো এখনো প্রতিদিন তোমায় অনুভব করি। জানো মা, তোমার মতো মানুষ পৃথিবীতে আর কেউ নেই। আমি চাইলেও তোমার মতো হতে পারবো না। আশারের গলার স্বর ভার হয়ে আসে। সে তুমি দোয়া করো মা, আমি যেন তোমার মতো সহজ, সহনশীল আর শান্ত মানুষ হতে পারি, সবাইকে আপন করে নিতে পারি। আর হ্যাঁ, তুমি যেভাবে ভালোবাসতে আমিও যেন সবাইকে ঠিক সেভাবেই ভালোবাসতে পারি। সে 2 হাত তুলে মুনাজাত করে আশা। আল্লাহ, তুমি আমার মাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দাও, তার ভুল ত্রুটি মাফ করে দাও, আমাকে তার জন্য সৎকায়ে জারিয়া বানিয়ে দাও। অনেকক্ষণ পর ধীরে উঠে দাঁড়ায় আশার, আর একবার কবরে হাত রাখে। চোখ আসছি মা,
আবার আসবো। ফেরকন ঝাপসা হয়ে আসে, ধীরে পেছনে ফিরে হাঁটতে থাকে। আকাশ তখনও মেঘলা, কিন্তু বাতাসে কেমন এক অশান্তি। গাড়ির শব্দে গেট খোলার শব্দ হলো। আরও তখন বারান্দায় ভেজা জামা কাপড় শুকাতে দিচ্ছিল। সে নিচে তাকিয়ে দেখলো আশার নেমে যাচ্ছে গাড়ি থেকে। হাঁটার গতি ধীর, মুখে কোনো রকম ভাবলেশ নেই। সন্ধ্যা তখন রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজায় দাঁড়ায়। মায়ের কাছে গিয়েছিলেন? আশার জুতা খুলতে খুলতে বলল, মায়ের কাছে গেলে সব কিছু তুচ্ছ লাগে। মানুষের ভেতরে যত রাগ, কষ্ট, দুঃখ জমে থাকে না কেন, ওখানে গেলে মনে হয় পৃথিবীর কোনো কিছুই আর গুরুত্বপূর্ণ না। সন্ধ্যা কিছুক্ষণ চুপ থেকে বলল, রাগ বা অভিমান জমিয়ে রাখা মানে জীবনের সময় নষ্ট করা। অনেকটা বড় হয়ে গেছে সন্ধ্যা। সন্ধ্যা ফিক করে হেসে উঠল। ছেলে বিয়ে করিয়েছি, কয়েকদিন পর দাদি হব। আপনি কি এখনো ছোট ভাবেন নাকি আমায়? হুম, তুমি শুরু থেকেই ভীষণ ম্যাচিওর। জীবনের কাছে হার না মানলেই মানুষ ম্যাচিওর হয়, আর আমি পরিবারের ধাক্কায় ম্যাচিওর হয়েছি। জীবনে দু একটা ধাক্কা খাওয়া আবশ্যক। বিকেলের দিকে সপরিবারে আসার ফের আসেন মায়ের কবরে। রাতও আসে। রাত মায়ের কবরের পাশে বসে থাকে নির্বাক হয়ে। দিনটায় মাকে বেশি মিস করে। রাত হুজুরের সাথে কথা বলল আসার। নতুন করে মায়ের কবরের চারিপাশে বেড়া দিবে, কালকে কাজ ধরবে হুজুর বলেছে। কবর জিয়ারতের শেষে সন্ধ্যার দিকে সবাই আসাদের বাসায় আসে। আজ এই বাসাতে থাকবে সবাই। বসার ঘরে সবাই বসা। আরাধ্য বাবার পাশে বসলেন। তার মেডিকেল পড়া শেষ। আষাঢ়ের হসপিটাল থেকে ফোন এসেছিল, সেই হসপিটালে জয়েন হতে বলেছে। বাবার কাছে পরামর্শ নিল সে কি জয়েন হবে। আশা জয়েন হতে বলল। বেশ নামকরা হসপিটাল, সেখানে বাবা ছেলে একসাথে কাজ করলে ভালোই হবে। সামনের সপ্তাহে জয়েন করবে বলে স্থির করলো। রাতে খাবার খেয়ে যে যার রুমে শুতে গেলেও আশার রাতে ঘুমায় না, বসার ঘরে বসে থাকে। আজ আয়ুষ একটু আরশি করেনি। তার মাথায় ভালো কিছু করার নেশা চেপেছে, কিন্তু বেচারা বেশি পরিশ্রম করতে পারে না। 30 মিনিট পড়তে না পড়তেই হাঁপিয়ে যায়। ভাইয়ের এমন বদলের কথা শুনে আরও একটু খুশি হলো। না জানি এই বদল কতদিনের জন্যে। পরের দিন কুণাল আসলো তার মায়ের সাথে আশারদের বাসায়। বাসায় এসে আয়ুষকে দেখে কুণাল বলল, তুমি না ব্যস্ত আসবে না? আমার আগে দেখি এসে বসে আসো। আয়ুষ চিকেন ফ্রাই খেতে খেতে বলে, আমার বাবা মা নিয়ে এসেছে, সেজন্য এসেছি। কণা শরীফার সাথে কথা বলতে লাগলো। কুণাল আশেপাশে তাকে আরশিকে খুঁজতে লাগলো। কিছু খুঁজছো? আয়ুষের কথায় কুণাল আমতা আমতা করে বলল, তোমার আশিকে রুমে বোধ হয়। ডেকে আনো। দরকার কার? আমার। তাহলে তুমি যাও। কুণাল উঠে দাঁড়াতেই দেখলো আরুর সাথে আরশি আসছে, একদম পুতুলের মতন মেয়েটা। ওটা আরশি। আয়ুষ একবার আরশির দিকে তাকিয়ে বলল, হুম ভীষণ কিউট তো। হুম আমার আরো সেজে সেজন্য। আরশি যদি তোমায় বিয়ে করতে না চায় তখন? কেন চাইবে না? তোমার থেকেও বেশি হ্যান্ডসাম আমি। ভবিষ্যৎ তার বলা যায় না। ধরো করতে চাইলো না বিয়ে, তখন? ভবিষ্যতেরটা ভবিষ্যতে দেখা যাবে। আরো সে এমন কিছুই করবে না। বাবা চাচা বলেছে আরো সে আমার। কুণাল বাঁকা হেসে বলল, ও আচ্ছা। আজ আরাধ্যর হসপিটালের প্রথম দিন। আরু নিজের হাতে সকালে উঠে আরাধ্যর পছন্দের সব খাবার রেঁধেছে। আরাধ্য সাদা রঙের শার্ট পরে, তার উপর সাদা অ্যাপ্রন পরে গলায় স্টেথোস্কোপটা ঝুলিয়ে নিচে আসলো। আরু খাবার সাজিয়ে অপেক্ষা করছিল আরাধ্যর। আরাধ্য টেবিলে এসে নিজের পছন্দের খাবার দেখে স্মিত হেসে বলল, বাহ, বরের প্রতি ভালোবাসা দেখি দিনকে দিন বেড়েই চলছে রে তোর আরু। আরু প্লেটে খাবার বেড়ে বলল, 10টা না 5টা না একটা মাত্র জামাই, তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? এত ভালোবাসা ভালো নয় রে আরু। কি বাইরে নজর দিচ্ছেন নাকি আজকাল? আস্তাক ফিরুল্লাহ, আমি অমন পুরুষ নাকি ঘরে বউ রেখে বাহিরে নজর দিব? বাহিরে নজর দেওয়ার আগে আমার চোখে ঠাডা পড়ুক। শুনুন, হসপিটালে তো সুন্দর সুন্দর মহিলা ডক্টর নার্স থাকবে। সে তো মেডিকেল কলেজেও ছিল। সোজা যাবেন, অপারেশন করবেন, তারপর সোজা বাড়ি চলে আসবেন। এর মাঝে নো ইটিস ফিটিস কারোর সাথে, ওকে? যথা আজ্ঞা ম্যাডাম। এবার খেতে পারি? খান। তুইও খা আমার সাথে। না থাক, এক প্লেটে খা, তাহলে মিল মোহাব্বত বাড়ে। কেন, মিল মোহব্বত কি কম নাকি আমাদের মাঝে? না, আরো ভরপুর হবে খেলে। আয়। আরাধ্য পরোটায় কষা মাংস ভরে আরুর মুখে তুলে দিল। খাওয়া দাওয়া শেষে আরাধ্য হাত ধুয়ে আরুর কপালে চুমু দিয়ে বলল, বাবাকে সবসময় দেখেছি যাওয়ার আগে মায়ের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে তারপরে কাজে যেত। আমার কাজের শুরুটা না হয় বাবার দেখানো পথ ধরেই হোক। পেছন থেকে সন্ধ্যা বলল, মাকেও জড়ি ধরতে। তোর বাপ শুধু বউকে একাই না। আরাধ্য মুচকি হাসলো। আরুকে ছেড়ে আরাধ্য মায়ের কাছে যেত, তার আগে সন্ধ্যা এসে হাজির। আরাধ্য মাকে জড়িয়ে ধরে বলল, কিছুই ভুলিনি।
সাবধানে থেকো। সন্ধ্যা ছেলের গালে দু হাত দিয়ে বলল। সাবধানে যাস। আরাধ্য বেরিয়ে আসলো। বাসা থেকে গাড়িতে করে হসপিটাল অবধি যেতে 30 মিনিট লাগে। আরাধ্য হসপিটালে আসতেই আরাধ্যকে তার কেবিনের দিকে নিয়ে যাওয়া হলো। কেবিনের সামনে লেখা আছে ডক্টর আরাধ্য আহমেদ। আরাধ্য ভেতরে ঢুকলো। আশার ছেলে এসেছে বলে ছেলের কেবিনে আসলো। আরাধ্য আশেপাশে তাকিয়ে দেখছে কেবিনের। আশার ছেলেকে ধরে চেয়ারে বসলো, তারপর নিজেও বসে বলল। ওয়েলকাম টু আওয়ার হসপিটাল। থ্যাংক ইউ বাবা। পেছন থেকে নার্স জানালো আজ 12টা একটা অপারেশন আছে, যেটার দায়িত্ব আশার আর আরাধ্য দুজনার। হসপিটালের প্রথম দিনটাই আরাধ্য সুযোগ পেল বাবার সাথে অপারেশনের। ঠিক 12টায় আরাধ্য আশার একটা অপারেশন করলো। দুপুরে আরও সন্ধ্যা খাবার খেতে বসেছে। আরও খাবার মুখে দিতে কেমন জানি অস্থির লাগলো। দুনলা খেতেই আর খেতে পারলো না, হাঁসফাঁস করলো। সন্ধ্যা বিষয়টা নজর করে বলল। কোনো সমস্যা হয়েছে? কেমন জানি গা গোলাচ্ছে, খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, তাহলে জোর করে খেতে হবে না, রেখে যা, আমি ধুয়ে রেখে দিবনি। আরও হাত ধুয়ে রুমে আসতেই দেখলো বিছানায় থাকা ফোনটা বাজছে। আরও ফোনটা কানে নিতে আরাধ্য বলল। কি রে, সেই কখন থেকে ফোন দিচ্ছি, কই ছিলি? এই তো খেতে গিয়েছিলাম, কিন্তু খেতে পারিনি। কেন? কেমন একটা লাগলো দুগাল খেতেই। গ্যাস্ট্রিকে চাপ দিয়েছে নাকি? ড্রয়ার থেকে ওষুধ খা। বাসায় আসবেন কখন? কেন, মিস করছিস নাকি? বাবার সাথে ফিরবো। আচ্ছা, রাখছি তাহলে। আরও ফোনটা রেখে গ্যাস্ট্রিকের একটা ওষুধ খেয়ে বিছানায় শুয়ে পড়লো। ঘুম পাচ্ছে, আরও ঘুমিয়ে পড়লো। এই ঘুম গিয়ে ভাঙলো সন্ধ্যার ডাকে। মাগরিবের আজান দিয়েছে। সন্ধ্যা ডেকে উঠিয়ে বলল। আরও ওঠ, আজান দিচ্ছে, এই সময় ঘুমানো উচিত না। আরও উঠে বসলো, মাথাটা ব্যথা করছে। সন্ধ্যা আরুকে মাথা চেপে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো। কি হয়েছে? মাথা ব্যথা করছে। সন্ধ্যা ড্রয়ার থেকে মলম বের করে আরুর কপালে লাগিয়ে মালিশ করতে লাগলো। আরুর হুট করে মনে পড়লো রাতের রান্নার কথা। মামনি রান্না সব করা শেষ? 7টার দিকে ক্লান্ত শরীর টেনে বাড়ি ফিরল আশার আরাধ্য রুমে ফিরে আরুকে শুয়ে থাকতে দেখে বলল। কিরে, অস্বস্তি এখনো কমেনি? আরু উঠে বসে বলল। কিছুটা কমেছে। 1 কাপ কফি এনে দিতে পারবি? ফ্রেশ হয়ে আসুন। আরু উঠে নিচে আসতেই দেখে সন্ধ্যা আরাধ্যর জন্য কফি নিয়ে আসছিল। আরুকে দেখে বলল। কফির জন্য পাঠিয়েছে, নিয়ে যা। আরু কফির মগটা নিয়ে রুমে ঢুকলো। আরাধ্য ওয়াশরুমে দেখে আরু কফির কাপটা টেবিলে রেখে ধীরে ধীরে পেছনে ঘুরতে হঠাৎ করে একটা ঝিমুনি এলো মাথায়। দরজার পাশের দেয়ালে হাত রাখে সামলে নিল নিজেকে। কাপা হাতে আবার বিছানার কিনারায় বসে পড়ল সে। আরাধ্য ওয়াশরুম থেকে বের হতেই দেখে আরু মাথা চেপে বসে আছে। আরুর শরীরটা একদম স্বাভাবিক নেই। আরাধ্য আরুর কপালে হাত রাখলো। জ্বর তো নেই শরীরে। কিরে, শরীর কি অনেক খারাপ? ডক্টরের কাছে নিয়ে যাই চল। না, আমি ঠিক আছি। কত ঠিক আছিস দেখতেই তো পাচ্ছি। চল ডক্টর দেখিয়ে আনি। কাল যাবনি। শিওর? আরাধ্য কফি খেয়ে নিচে গেল। আরু আর তার নিজের খাবারটা ঘরে আনার জন্য। আরাধ্য খাবার এনে আরুকে খেতে বললেই আরু বলল। খাবো না, খেলে আমার গা গোলায়। না খেলে তো আরো দুর্বল হয়ে যাবি। তারপরেও খাবো না, সরান সামনে থেকে। আরু ওড়না দিয়ে নাক মুখ চেপে ধরলো। আরাধ্য সেটা দেখে বলল। আশ্চর্য, নাক মুখ চেপে ধরলি কেন? আমি তো গ্যাস ছাড়িনি, তুই ছেড়েছিস নাকি? আরু রাগি চোখে তাকিয়ে বলল। খাবার নিয়ে সরুন আমার সামনে থেকে। কেন, কি হয়েছে? কিছু হয়নি, সরান। আরাধ্য সোফায় এসে খেয়ে নিল খাবারটা। এটো প্লেট রুমে রেখে লাইট নিভে আরুর পাশে এসে শুলো। আরু আরাধ্যকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। আরাধ্য আরুর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আয়ুষ যে পুরোপুরি এখন পড়াশোনায় মনোযোগ দিয়েছে বিষয়টা তেমন না, আবার খুব বেখেয়ালি পনা যে করছে তেমনও না। সে স্কুলের পড়াগুলো প্রতিদিনেরটাই প্রতিদিন কমপ্লিট করছে, আবার স্কুল থেকে যে হোমওয়ার্ক দিচ্ছে সেটাও কমপ্লিট করছে। এর বাইরে বাড়তি যে পড়াশোনা করতে হয় সেটা করে না। ছেলের এমন বদল দেখে কণা রাত ভীষণ খুশি। রাত চাই ছেলেকে বাইরে পড়াতে, নিজে তো করতে পারেনি। ছেলেকে দেখে এখন একটু আশা জাগছে। রাত 9টা বাজে। আয়ুষ এখনো পড়ার টেবিলে 10 মিনিটস স্কুলে ক্লাস করছে। রাত বিছানায় এসে বসলো। মিনিট 20 পর আয়ুষের ক্লাসটা শেষ হলো। আয়ুষ কান থেকে হেডফোন খুলে পেছনে ফিরতে বাবাকে বসে থাকতে দেখে বলল। কিছু বলবে বাবা? রাত ইশারায় ছেলেকে কাছে আসতে বলল। আয়ুষ বাবার পাশে এসে বসলো। রাত ছেলের কপালে চুমু খেয়ে বলল। ভীষণ ভালো লেগেছে তোর এই বদলটা। কখনো তোকে বকবো না এমনটা থাকলে। তুই যা চাইবি তাই দিব। আমার শুধু আরো শিখে চাই বাবা, আর কিছু না। রাত তপ্ত শ্বাস ফেললো। ছেলের হাত ধরে বলল। আরশি তোর, তুই জাস্ট নিজেকে বেস্ট প্রমাণ কর। আরশিকে তোর করে দেওয়ার দায়িত্ব আমার। প্রমিস করছো? প্রমিস। তুই শুধু আমার কথাগুলো শুনবি, ওকে? ওকে, আই হ্যাভ নো প্রবলেম।
চল এখন খেতে, ঘুমাতে হবে তো। রাত ছেলে বউকে নিয়ে রাতের খাবারটা খেয়ে নিল। খাওয়া শেষে আয়ুষ রুমে ঢুকলো। আয়ুষের এই পুরো রুম জুড়ে আরশির ছবি। আরও চলে যেতে আয়ুষ ছবিগুলো লাগিয়েছে দেয়ালে। আয়ুষ আরশির একটা ছবির সামনে দাঁড়িয়ে বলল, আমি সব করতে পারবো আরশি তোমাকে পাওয়ার জন্য। আস্তে আস্তে মাথা থেকে পা অব্দি নিজেকে বদলে ফেলেছি তোমার জন্য। এর বিনিময়ে তুমি শুধু আমার হয়ে যাও। আমি একটুও তোমাকে বিরক্ত করব না। আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, নিজেকে যোগ্য করে গড়ে তুলবো, দেখে নিও। খুব সকালে ঘুম ভাঙলো আরাধ্যর। চোখ মেলে দেখলো আরু তাকে জাপটে ধরে ঘুমিয়ে আছে। আরাধ্য আরুর কপালে চুমুকে ধীরে সুস্থে বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখলো আরু উঠে বসে আছে। আরাধ্য মুখ মুছে বলল, শরীর কেমন আছে এখন? দুর্বলতা আছে এখনো। আচ্ছা আরু, একটা কথা বলতো, কি? তোর পিরিয়ড ঠিক আছে তো? কি সব বলছেন? ওসব কিছু না। আমি তো মেডিসিন খাই, আর আপনিও তো তারপরও মনে হলো বাই এনি চান্স যদি হয়ে যায়, সেজন্য জিজ্ঞেস করলাম। ফ্রেশ হয়ে আয়, হসপিটালে নিয়ে যাব। আরু বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হলো। আরু জাস্ট পানি খেয়ে আরাধ্যর সাথে বের হলো। আরাধ্য আরুকে তার হসপিটালের ডক্টর আইরিনের কাছে নিয়ে আসলো। আইরিন আরাধ্যর মুখে সব শুনে আরু চেক আপ করলো। চেক আপ শেষে আইরিন আরাধ্যকে ডেকে জানালো আরু মূলত ডিহাইড্রেশন হয়েছে, মানে পানি শূন্যতায় ভুগছে। আপাতত এখন একটা স্যালাইন দিবে আর কিছু মেডিসিন লিখে দিবে। আর বাসায় ডাবের পানি, স্যুপ, তরল জাতীয় খাবার খেতে হবে। আরুর স্যালাইন শেষ হলে আরাধ্য প্রেসক্রিপশনে দেওয়া ওষুধগুলো ফার্মেসি থেকে নিয়ে রাস্তার ধারে ডাব দেখে কিনে নিল 4টা। আরুকে বাসায় নিয়ে এসে মাকে সব বুঝিয়ে বলে দিল কখন কোন ওষুধ দিতে হবে আর খাবার কি কি খেতে হবে। সন্ধ্যা আশ্বস্ত করলো খেয়াল রাখবে। আরাধ্য চলে গেল হসপিটালে। আরু রুমে এসে শুতেই দেখলো সন্ধ্যা তার জন্য ডাবের পানি এনেছে। আরু খেয়ে নিল পানিটা। সন্ধ্যা আরুর মাথায় কাছটায় বসলো। আরু সন্ধ্যার কোলে মাথা রাখলো। সন্ধ্যা আরুর মাথায় হাত বুলিয়ে বলল, গতকাল সকালেও তো ঠিক ছিলি আরু। দুপুর থেকে কি হলো বলতো? কারোর নজর লাগেনি তো আবার তোর উপর? আরু মুচকি হেসে বলল, আমি কি রূপবতী নাকি যে মানুষ নজর দেবে আমার উপর? নজর শুধু রূপবতী হলেই মানুষ দেয় না। তাড়াতাড়ি সুস্থ হ। অসুস্থ হয়ে থাকলে ভালো লাগে না। দুপুরের দিকে শরীর কাঁপিয়ে জ্বর আসলো আরুর। এমন জ্বর যে শরীরে যন্ত্রণায় কাতরাতে থাকলো। আরাধ্য লাঞ্চ টাইম পেতেই আরুকে ফোন দিচ্ছিল। ফোন বেজে চলেছে কিন্তু রিসিভ হচ্ছে না। সেজন্য আরাধ্য মাকে ফোন করলো। সন্ধ্যা মেয়েকে আনতে গিয়েছিল স্কুলে। বাসার কাছে আসতেই ছেলের ফোন পেয়ে ফোন রিসিভ করে বলল, হ্যাঁ বল আরাধ্য। মা, আরু ফোন কেন ধরছে না? ও রুমে গিয়ে দেখো তো ও ঠিক আছে কিনা। আমি বাসায় গিয়ে দেখছি। তুমি কোথায়? আরশিকে আনতে গিয়েছিলাম। সন্ধ্যা তাড়াতাড়ি পা চালিয়ে বাসায় আসলো। আরু রুমে এসে দেখলো আরু বিছানায় কাতরাচ্ছে আর বিড়বিড় করে বলছে। না, মরে গেলাম আমি শরীরে ব্যথার যন্ত্রণায়। সন্ধ্যা আরুর কাছে ছুটে আসলো। আরুর মাথা কোলে নিয়ে অস্থির গলায় বলল, কি হয়েছে আরু তোর? বল মা, কোথায় কষ্ট হচ্ছে? মামুনি, আমার শরীর ব্যথায় জ্বলে যাচ্ছে। আমি কুলোতে পারছি না এই ব্যথা। মনে হচ্ছে কেউ সূচ ফোটাচ্ছে আমার শরীরে। সন্ধ্যা আরুর শরীর ধরতেই দেখলো শরীর তার জ্বরে পুড়ে যাচ্ছে। সেজন্য বোধহয় ব্যথা করছে। সন্ধ্যা ছেলেকে ফোন করে জানালো। আরাধ্য হসপিটাল থেকে বের হয়ে ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাসায় চলে আসলো। রুমে ঢুকে আরুকে আর্তচিৎকার করতে দেখে এগিয়ে এসে আরুর গালে হাত রেখে বলল, কি হয়েছে আরু তোর? এভাবে আর্তনাদ করছিস কেন জান? ওকে হসপিটালে নিতে হবে আরাধ্য। শরীরে জ্বর ওর। হঠাৎ করে এমন গা কাঁপিয়ে জ্বর আসলো কেন মা? হসপিটালে নিলে তো জানা যাবে। আরাধ্য আরুকে পাজা কোলে নিয়ে গাড়িতে শুইয়ে দিল। দ্রুতগতিতে গাড়ি চালিয়ে হসপিটালে আনলো। আইরিনকে ডেকে আরুকে দেখতে বলল। আইরিন আরুকে কেবিনে নিয়ে গেল। আরু এখনো আর্তনাদ করছে। আশার অপারেশনে ছিল। অপারেশন থেকে বের হয়ে করিডোর পার হতেই সন্ধ্যা আরাধ্যকে দেখে এগিয়ে এসে বলল, সন্ধ্যা, তুমি এখানে যে? সব কিছু ঠিকঠাক তো? আরু ঠিক নেই ডাক্তার সাহেব। কি যে হলো, গা কাঁপিয়ে জ্বর এসেছে আরু। যন্ত্রণা কুলাতে পারছিল না। আরাধ্য ফোন করে কণাকে আসতে বলল হসপিটালে। কণা মেয়ের অবস্থা শুনে হসপিটালে চলে আসে। আধা ঘন্টা পর আইরিন কেবিন থেকে বের হলে আরাধ্য জিজ্ঞাসা করে, আরু কেমন আছে? ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, ঘুমিয়েছে। জ্বরটা মাত্রাতিরিক্ত ছিল শরীরে, সেই জন্য কুলাতে পারছিল না যন্ত্রণা। ঠিক হয়ে যাবে তো আরু? মেডিসিন তো দিয়েছি, ঠিক হয়ে যাবে আশা করি। আরাধ্য কেবিনের ভেতর ঢুকলো। আরু শুয়ে আছে বেডে। একদিনে কেমন চোখ মুখ শুকিয়ে গেছে। আরাধ্যর বুকটায় ব্যথা জমা হলো। আরুর পাশে বসলো। আরুর হাত দুটো মুঠোয় ধরে বলল, কি হলো তোর আরু? এই আরুকে দেখলে আমার নিঃশ্বাস থেমে যায়। তাড়াতাড়ি সুস্থ হ যান। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেল। আরাধ্য পাশে ফিরে দেখলো আরুর মা কণাকে। আরও ঠিক হয়ে যাবে, দেখে নিও।
আরুর জ্ঞান ফিরল রাতের দিকে। চোখ মেলতেই দেখলো আরাধ্য তার হাতের কাছে শুয়ে আছে। দেয়াল ঘড়িতে সময় এখন রাত 12টা। আরু নিজেকে হসপিটালে দেখে একটু চমকালো। স্মৃতিতে একটু চাপ দিতেই মনে পড়লো সে শরীর ব্যথায় কাতরাচ্ছিল, ভীষণ ব্যথা লাগছিল তার। এমনটা আগে কখনো লাগেনি। আরু একটু নড়ে চড়ে উঠতে আরাধ্য লাফিয়ে উঠল। আরুকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, শরীর এখনো ব্যথা করছে? জ্বর আছে? আরাধ্য শরীর চেক করে দেখলো না, জ্বর তো নেই, একদম স্বাভাবিক টেম্পারেচার। কিছু খাবি আনবো? ভাত খাবো। আকস্মিক ভাত খাবে শুনে একটু চুপ হলো আরাধ্য। ভাত তো দেখতেই পারতো না, এখন বলছে সে ভাত খাবে। আরাধ্য ক্যান্টিনে গেল, ভাত মাংস নিয়ে আসলো, আরুকে খাইয়ে দিল। তবে আরও 2 গালের বেশি খেতে পারলো না, বমি করে ভাসিয়ে দিল। শুধু বমি ছিল না, বমির সাথে রক্ত বের হলো। আরাধ্যর বুক মোচড় দিয়ে উঠলো সেই রক্তে। আরুর মুখ ধুয়ে পানি খাইয়ে দিল আর নার্স ডেকে পরিষ্কার করতে বলল। নার্স পরিষ্কার করে দিয়ে গেলে আরাধ্য আরুর পাশে বসে। হসপিটালে কাউকে থাকতে দেয়নি আরাধ্য, সব সামলে নিবে বলে 11টার দিকে সবাইকে ঠেলে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আরু জোরে জোরে শ্বাস নিচ্ছে এখন। আকস্মিক আরু কিভাবে জোরে জোরে শ্বাস নিতে দেখে আরাধ্য অস্থির গলায় জিজ্ঞাসা করলো, এই তুই এমন করছিস কেন আরু? কি হয়েছে? এমন জোরে জোরে শ্বাস ফেলছিস কেন? কেবলই তো ঠিক ছিলি। আরু বল না, কোথায় কষ্ট হচ্ছে? শ্বাসকষ্ট হচ্ছে তোর? আরুর চোখ উল্টে আসার উপক্রম। আরাধ্য আরুর অবনতি বুঝে পাশে থাকা অক্সিজেনের মাস্কটা আরুর মুখে লাগিয়ে দেয়, সাথে একটা ইঞ্জেকশনও পুশ করে দেয় আরুর শরীরে। আরু শান্ত হয়, চোখ বন্ধ করে ফেলে আরু। আরাধ্য পাগল পাগল লাগতে শুরু করে নিজেকে। কি হচ্ছে তার আরুর সাথে? এসব মেডিকেল রিপোর্ট তো বলছে আরুর তেমন কোনো গুরুতর সমস্যা নেই, তাহলে এসব হচ্ছে কেন? আরাধ্য বাকি রাতটা জেগে কাটালো। ভোর হতে আরাধ্য আইরিনকে সব জানিয়ে দিল, রাতে কি হয়েছে না হয়েছে আরুর সাথে সব। আইরিন সব শুনে তড়িঘড়ি করে হসপিটালে আসে। হসপিটালে এসে আরুর কিছু টেস্ট করে নেয়। টেস্টের রিপোর্ট আসলো। আইরিন দেখলো রিপোর্ট ইজ নর্মাল, কোনো রোগের লক্ষণ বা তেমন গুরুতর কোনো কিছুই নেই। আইরিন আরাধ্যকে রিপোর্টটা দেখালো। রিপোর্ট নর্মাল আরাধ্য। রিপোর্ট নর্মাল হলে আরু এমন করে কেন? আচ্ছা আরু, কোনো কিছু নিয়ে কি টেনশনে আছে? অতিরিক্ত চিন্তার কারণেও হতে পারে। ওর সাথে কথা বলে দেখো। আরুকে কি বাসায় নিয়ে যাব? নিয়ে যেতে পারো। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত একটা গ্রাম, যার নাম ছেউড়িয়া, যা ফকির লালন শাহের আখড়া বা মাজারের জন্য বিখ্যাত। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত একটি গ্রাম, যার নাম ছেউড়িয়া, যা ফকির লালন শাহের আখড়া বা মাজারের জন্য বিখ্যাত। এই গ্রামে বসবাস করে এক তান্ত্রিক, যার নাম বিজনাথ রাউত। নামে যেমন হালকা, কাজেও ততটাই নিখুঁত আর ভয়াবহ। ইনি মূলত জাদুটোনা করে থাকেন। মাঝে মাঝে দূর দূরান্ত থেকে আসে মানুষ তার কাছে। বিজনাথ তার কক্ষে বসে, চোখে ধোঁয়াটে চশমা, ঠোঁটে একরাশ নিঃশ্বাসের বিষ, তামাকের ঘ্রাণে রুমে বিদঘুটে গন্ধ। গত সপ্তাহে একটা কাজ এসেছে, কাজটা পুরোপুরি করতে পারলে তাকে দেওয়া হবে 1 লাখ টাকা। এখন সেই কাজটাই করছেন তিনি। হাতে তার খড় দিয়ে বানানো একটা পুতুল, পুতুলটার মাথায় আসল চুল লাগানো। থেকে থেকে সেই পুতুলটাকে দেখে চলেছেন বিজনাথ রাও। যত তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবে তত তাড়াতাড়ি তার পারিশ্রমিকটা মিলবে। এই প্রথম এত মোটা অঙ্কের একটা কাজ এসেছে এবং এটা তাকে পুরোপুরি করতে হবে। হসপিটাল থেকে আরুকে আনা হয়েছে দুপুরের দিকে। মোটামুটি সুস্থই দেখাচ্ছে আরুকে। গতরাতে মরার উপক্রম হওয়া আরু এখন পুরোপুরি সুস্থ। খাচ্ছে, সারা বাড়ি জুড়ে হাঁটছে। আরাধ্য আর চোখে আরুকে পর্যবেক্ষণ করলো। যাক, মেয়েটা সুস্থ হয়েছে, এটাই অনেক। গতরাতে তো হার্ট অ্যাটাকই করে ফেলতো হয়তো আরাধ্য। সন্ধ্যার পর একটা অপারেশন আছে। আরাধ্য আরুর পাশে বসলো, সুপের বাটিটা নিয়ে স্যুপ খাইয়ে দিল। তারপর আরাধ্য আরুর থেকে বিদায় নিয়ে চলে আসলো। আসার আগে বলে আসলো সাবধানে থাকতে, কোনো রকম খারাপ লাগলে যেন ফোন করে। সাথে সাথে আরু নিশ্চিন্তে থাকতে বললো আরাধ্যকে। আরু বসে গল্প করছে সন্ধ্যার সাথে। সন্ধ্যা সবজি কাটছে, আজ সবজি দিয়ে খিচুড়ি রান্না করবে। আরু টিভিটা অন করলো। ঘাড় ফিরিয়ে পাশে সদর দরজার দিকে তাকাতেই দেখলো আয়ুষ হন্তদন্ত হয়ে ছুটে আসছে। পরনে তার স্কুল ড্রেস। ভাইকে এই সময় দেখে ভ্রু কুচকালো আরু। আয়ুষ বোনের কাছে এসে বোনকে জড়িয়ে ধরে বলল, আপু, তুই ঠিক আছিস তো? কোনো কষ্ট হচ্ছে এখনো? বল, কোথায় কষ্ট হচ্ছে? আরু ভাইয়ের পিঠে হাত রাখলো। শরীর কাঁপছে আয়ুষের। স্কুল থেকে সোজা এখানে এসেছিস? মাকে কতবার বললাম তোর কাছে তখন নিয়ে যেতে, কিন্তু নিয়ে যায়নি। বাবা জোর করে স্কুলে নিয়ে গেল সকালে। পরীক্ষা ছিল, তা না হলে আমি স্কুল পালিয়ে হলেও তোর কাছে চলে যেতাম। একদম এই কাজ করা যাবে না। আগে পড়াশোনা। না, আগে তুই, তারপর পড়াশোনা। পড়াশোনা আমি সারা জীবন করতে পারবো, কিন্তু তোর কিছু হলে আমি তোকে কোথায় পাবো বল? আমার কিছু হবে না, দেখ আমি পুরোপুরি সুস্থ। আমি আজ এখানেই থাকবো। মা জানে? তুই জানিয়ে দে ফোন করে। আচ্ছা, সে না হয় দিব জানিয়ে। যা ফ্রেশ হ আগে। তা ফ্রেশ হয়ে পড়বি কি? জামা কাপড় তো নিয়ে আসিসনি। সন্ধ্যা আয়ুষের মাথার চুল ঠিক করে বলে, আমার আলমারিতে আছে। তোর ভাইয়ের জামা কাপড় এক্সট্রা এ বাড়িতে গড়াগড়ি খায়। জামা কাপড়ে বাড়িতে নিয়ে আসলে খুব কমই তো নিয়ে যাস সেগুলো বাড়িতে।
আয়ুষ ফ্রেশ হতে চলে গেল, সন্ধ্যা রান্নাঘরে গেল। রান্না করতে সবই ঠিকঠাক ছিল সন্ধ্যা অবধি। আম মাখা খাচ্ছিল আরু, আয়ুষ, আশি। আকস্মিক খাওয়ার মাঝে আরুর বুকে ব্যথা শুরু হয়। বুক চেপে চোখ মুখ কুচকে ফেলে আয়ুষ। আমের বাটি সাইডে রেখে আসে বোনের কাছে। আরুর মনে হচ্ছে বুকটাকেও কুপিয়ে ফালাফালা করছে। আরুর চোখ দিয়ে পানি বের হয়, মুখ দিয়ে শব্দ বের হলো ব্যথার। আয়ুষ বোনকে জড়িয়ে ডেকে ওঠে। মামুনি, মামুনি, আপু কেমন যেন করছে। মামুনি, আমার আপুর কি হলো মামুনি? সন্ধ্যা আয়ুষের ডাক শুনে ছুটে আসে রুমে। আরুকে বুক চেপে কান্না করতে দেখে আরুর কাছে এসে আরুকে ধরে বলল, কি হয়েছে আরু তোর? মা, কোথায় কষ্ট হচ্ছে? একটু আগেই তো সুস্থ ছিলি, এখন কি হলো তোর? আরু ব্যথার জন্য গলা দিয়ে শব্দ বের করতে কষ্ট হচ্ছে, তারপরও চেষ্টা করলো বলার জন্যে। বুকের ব্যথা মামুনি, বুকে ব্যথা মামুনি, মনে হচ্ছে আমি মরে যাব। সন্ধ্যা আরাধ্যকে ফোন করলো, রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। সন্ধ্যা আর মাথা কাজ করছে না। আশারকে কল করলো, আশারের ফোনও রিসিভ হচ্ছে না। অগত্যা সন্ধ্যা আরুকে ধরে নিজেই গাড়ি ড্রাইভ করে হসপিটালে নিয়ে আসলো। আয়ুষ এখনও কেঁদে চলেছে। সন্ধ্যা জড়িয়ে ধরলো। আশি আয়ুষের হাত চেপে ধরে আছে, একটু পরপর বলছে, কেঁদো না ভাইয়া, আরো ভাবে ঠিক হয়ে যাবে। ডক্টর আইরিন আরুকে নিয়ে গেল। কয়েক ঘন্টা কেটে গেল। রাত তখন বাজে 9টা। আরাধ্য অপারেশন থিয়েটার থেকে বের হয়ে নিজের কেবিনে আসলো। ফোনে মায়ের এতগুলো মিস কল দেখে অবাক হলো। মন একটাই কথা বলল, আরু ঠিক আছে তো? আরাধ্য তাড়াতাড়ি কল লাগালো। মায়ের নম্বরে কল রিসিভ হলো। আরাধ্য অস্থির গলায় জিজ্ঞাসা করলো, সব ঠিক আছে মা? আরও ঠিক আরু ঠিক নেই, হসপিটালে আনা হয়েছে। আরাধ্য বসা থেকে উঠে দাঁড়ালো। উত্তেজনায় শরীর কাঁপছে। আবার কি হয়েছে ওর? বুকে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিল। এখন কোথায়? হসপিটালে? হ্যাঁ ডক্টর, আইরিনের এখানে। আমি এক্ষুনি আসছি। আরাধ্য ফোনটা কেটেই চলে এসেছে। সন্ধ্যাকে দেখে জিজ্ঞাসা করলো, কি বলছে ডাক্তার? এখনো দেখছি। ডক্টর আইরিন কেবিন থেকে বেরিয়ে আসতে সবার দৃষ্টি ওনার দিকে। আরাধ্য জিজ্ঞাসা করলো, ঠিক আছে আরু, ও এমন করছে কেন? সকল রিপোর্ট একদম ক্লিয়ার। ইসিজি, ব্লাড টেস্ট, হার্ট ফাংশন সব কিছু একদম নর্মাল। এমনকি আমরা টেকনোলজি স্ক্রিনও করিয়েছি, কোনো রকম বিষক্রিয়াও নেই। সন্ধ্যার চোখ কপালে। তাহলে ওর এই বুক ফাটানো ব্যথার কারণ? ডক্টর একটু গম্ভীর স্বরে বলল, সেটাই সবচেয়ে অদ্ভুত। আরুর মধ্যে কোনো শারীরিক সমস্যার কারণ নেই, কিন্তু আচরণগতভাবে ওর মাঝে একটা ভয়ঙ্কর প্যাটার্ন দেখা যাচ্ছে। কোনো মানসিক শক বা ভয় কিংবা ট্রমা। আচ্ছা, ওর ইতিহাসে এমন কিছু আছে যার জন্য এমন হচ্ছে? না, তেমন কিছু তো নেই। আরুর ইতিহাস একদম ক্লিন। ডক্টর একটু ইতস্তত করে বললেন, কিন্তু কিছু একটা আছে ওর শরীরের বাইরে, যেটা মেডিকেল সায়েন্স ব্যাখ্যা করতে পারছে না। আরাধ্য থমকে যায়। মানে? ডক্টর নিঃশ্বাস ছেড়ে বলল, মানে আমার মনে হচ্ছে এটা শুধু ফিজিক্যাল নয়, এটা কিছু একটা অদৃশ্য প্রভাব। আমরা হয়তো এটাকে ব্যাখ্যা করতে পারছি না। কি হতে পারে সেটা? আই ডোন্ট নো। একটু কবিরাজিকে দিয়ে দেখিয়ে দেখুন। আরাধ্য বিরক্ত হলো এই কথা শুনে। সায়েন্স পারছে না ধরতে, সেখানে কবিরাজি পারবে ধরতে? আরাধ্য কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। কেবিনে নরম আলো জ্বলছে। আবারও হসপিটালের একই কেবিনে। মুখে অক্সিজেন মাস্ক, চোখ বন্ধ, খুবই ক্লান্ত দেখাচ্ছে। বুকের ভেতরটা হাহাকার করলো। আরুর গালে হাত রাখতে আরাধ্য চোখ যায় আরুর বুকের ঠিক মাঝখানে হালকা নীলচে দাগটায়, যেন কেউ সূচ ফুটিয়েছে বারবার। আরাধ্য আরুর পাশে বসতে সন্ধ্যা আসলো কেবিনে। আরাধ্য মাকে দেখে বলল, মা, আরুর শরীরে এটা কিসের দাগ? সন্ধ্যা এগিয়ে এসে দেখলো কেমন একটা খটকা লাগলো। আরাধ্য, ডক্টর কিন্তু ঠিকই বলেছে। কোনটা ঠিক বলেছে? কবিরাজি দেখানো উচিত। সব সমস্যা সায়েন্স দ্বারা নিরাময় করা যায় না। আর এই দাগটা কোনো সাধারণ দাগ মনে হচ্ছে না। কিন্তু মা, একজন কবিরাজি কি করে বুঝবে বলো? দেখাতে সমস্যা কি? দেখি কি বলে। হারুর কষ্ট তো আর সহ্য করা যাচ্ছে না। আয়ুষটা সেই তখন থেকে কাঁদছে। যেটা ঠিক মনে হয় করো। আমার আরও ঠিক হওয়ার নিয়েই আমার চিন্তা। ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি ভালো কবিরাজে। সন্ধ্যা হসপিটালের করিডোরে এসে দাঁড়াতেই দেখলো আশার এসেছে। আরও কেমন আছে? মেয়েটা ভালো নেই, বোধহয় নজর লেগেছে। শরীরে ওর নীলচে দাগ মনে হলো, কেউ সূচ ফুটিয়েছে। আপনি একটা ভালো কবিরাজের ব্যবস্থা করে দিন তো। আশার পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল নিখিলকে। নিখিল বই পড়ছিল স্টাডি রুমে। হঠাৎ করে আশারে ফোন পেয়ে অবাক হলো। হ্যাঁ বল আসার।
আমার একটা কাজ করে দিতে পারবে? কি কাজ বল? একটা ভালো কবিরাজের খোঁজ এনে দে। কবিরাজ? কিন্তু কেন, সব ঠিক আছে? না, তুই প্লিজ খোঁজ এনে দে। ঠিক আছে। আশার ফোন কেটে দিল। নিখিল তার এক ফ্রেন্ডকে খবর দিয়ে খোঁজ পেল এক কবিরাজের। পিরোজপুর জেলার নেসারাবাদ স্বরূপকাঠি থানার চণ্ডীপুর গ্রামে তার আস্তানা, নাম তার হাকিম মৃধা। নিখিল লোকটার নাম্বার নিয়ে আশারকে পাঠিয়ে দিল। আশার নাম্বারটা পেয়েই তাকে ফোন দিল। এর মধ্যে কণা আর রাতও চলে আসলো। হাকিম মৃধা রাজি হয়েছে আসতে, ঢাকা কাল আসবে। পরদিন সকালে আশার সন্ধ্যা বাড়িতে আসলো। বাড়িতে এসে সিকিউরিটি থেকে শুনতে পেল গতকাল রাতে তাদের বাসায় শ্রেয়া এসেছিল। কাউকে বাসায় না পেয়ে বলে বাহির থেকে চলে গেছে। সন্ধ্যা অবাক হলো এ কথা শুনে। ও কেন আসলো এবারে? দুপুরের দিকে আরুকে বাড়ি আনা হলো। বিকালের দিকে হাকিম মৃধা এসে পৌঁছালেন ঢাকায়। আশার তাকে বাস স্ট্যান্ড থেকে বাসায় নিয়ে আসলো। বয়স প্রায় ৭০, মুখ ভর্তি সাদা দাড়ি, লাঠি হাতে চলেন, কানে ছেঁড়া তাবিজ ঝোলে, আর চোখে মুখে কিছু একটা আশ্চর্য গাম্ভীর্য। গায়ে বাদামি রঙের পাঞ্জাবি, হাতে লাল কাফনের ব্যাগ। তিনি ঘরে ঢুকেই বললেন, এই ঘরে কোরআনের সূরা ইয়াসিন চালিয়ে দিন, আমি মেয়েটাকে একবার দেখব। আরু তখন ঘুমে। ঘরের বাতাস ভারী। কবিরাজ কিছুক্ষণ চোখ বন্ধ করে আরুর কপালে হাত রাখলেন। তারপর হঠাৎই বলে উঠলেন, ওর হৃদয়ে সুচ ফোটানো হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট একটা সময়। তখন ওর বুক ফেটে যন্ত্রণায় কাঁপে, শরীর নয়, ওর আত্মা আঘাতপ্রাপ্ত হচ্ছে। কালো তন্ত্রে বানানো মাটির পুতুল ফোটানো হচ্ছে লোহা। আরাধ্য বিস্ময়ে তাকিয়ে রইল। কি সব বলছে এই লোক? পুতুলের সাথে আরুর কি সম্পর্ক? ঠিক বুঝলাম না আপনার কথার মানে। পুতুলের সাথে আরুর কিসের সম্পর্ক? ওকে কালো জাদু করা হয়েছে। কালো জাদু? কিন্তু কে করেছে সব? কেন করেছে? ওর পরিচিত কারো ঈর্ষা, নারী শত্রু। ওর হাসি কারো সহ্য হয় না। সে চায় ও কষ্ট পাক, তিলে তিলে কষ্ট পেয়ে মারা যাক। কবিরাজ ছোট্ট একটা সোনালি কোটে এক ধরনের ঘন তেল দিলেন। এই তেলটা গায়ে মালিশ করিয়ে দিন 3 দিন। আর আমি আজ রাতেই ওর নাম ধরে পঞ্চতন্ত্র ভাঙব। মেয়েটার উপর থেকে বন্ধন কেটে যাবে ইনশাল্লাহ। আরাধ্য থমকে থাকলো কিছুক্ষণ। সত্যি কি এমনটা হয়? টানা 3 দিন আরাধ্য সেই তেল মালিশ করলো আরুর শরীরে। আশ্চর্যের বিষয় হলো, পরে 3 দিন আরুর মাঝে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার লক্ষণ দেখা দিল। বুকে ব্যথা নেই, নিঃশ্বাসটা গভীর। আরাধ্য কিছুটা শান্ত হলো এটা দেখে। আরাধ্য আরুর মাথায় তেল মালিশ করছিল এমন সময় কবিরাজ ফোন দিলেন। আপনাদের মেয়ের নামে বানানো পুতুলটা আমি খুঁজে পেয়েছি। আপনাদের বাড়ির পাশে একটা জাম গাছের নিচে পুঁতে রাখা ছিল। তার বুক বরাবর 8টা সুচ ছিল, নাভির নিচে চুলের দাগ। আমি সেটা আগুনে পুড়িয়ে দিয়েছি, এখন ভয় নেই। আরাধ্য জিজ্ঞাসা করলো, কে করেছে এটা? সেদিনই তো বললাম, এক নারীর কাজ এটা। আরাধ্যর মনে পড়ল নারী করেছে। নারী মনে পড়তে স্মৃতিচরণে একটাই নাম আসলো তার, সেটা হলো। সাথে সাথে আরাধ্য চোয়াল শক্ত হয়ে আসলো। যদি সে হয় তাহলে আরাধ্য তাকে একদমই ছাড়বে না। এমন থাপড়াবে যে গাল একেবারে ফুলিয়ে ছাড়বে। আরাধ্য গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। আজ তাদের একদিন কি আরাধ্যর একদিন। পেছন থেকে আরও ডাকলো কিন্তু আরাধ্য শুনল না। রাত বাজে 12:11। নিজ বাসভবনে বসার ঘরে বসে একের পর এক ড্রিঙ্কস করে চলছে শ্রেয়া সাগর। শ্রেয়া ড্রিঙ্কসের গ্লাসে এক ঢোক গিলে বলল, আজকে ড্রিঙ্কসটা বেশ মজা তো। কথাটা শেষ করে গ্লাসে ফের চুমুক দিতেই ঠাস করে একটা চর বসলো শ্রেয়ার গালে। শ্রেয়া হতবিহ্বল হয়ে গেল। আকস্মিক চরটা কে মারল? ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতে দেখতে পেল রাগান্বিত চেহারা নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে আরাধ্য। আরাধ্য দাঁত চেপে বলছে, আজকে আমার হাতের ফার্স্ট চটটাও বেশ মজার লাগলো, তাই না? শ্রেয়া সহসা বসা থেকে উঠে দাঁড়ালো, উচ্চস্বরে বলল, আরাধ্য, তোর সাহস কি করে হয় আমাকে চর মারার? ভুলে যাস না আমি তোর বড় খালা লাগি, মায়ের সমতুল্য। আরাধ্য তার ছেলের সাথে এক হাসি দিয়ে ফের আরেকটা চর মেরে বলল, মায়ের সমতুল্য তুই? তুই তো মানুষ না, তুই ডাইনি, শেওড়া গাছের পেতনি। তোরে আমার মায়ের সমতুল্য ভাববো? হাউ ফানি, নর্দমায় মরা পচা কুত্তা তুই। এবার সাগর উঠে দাঁড়ালো। নেশাটা বেশ ধরেছে। হেলে দুলে বলল, এই শালা, আমার মাকে মারছিস কেন? কথাটা আরাধ্যর কানে আসতে আরাধ্য পেছনে ফিরে সাগরের গালে চর বসিয়ে দিয়ে বলে, এই হারামজাদা শালা, কেন বলিস আমায়? তোর মতন কুত্তার শালা একজন কুত্তা হবে, আমি না। আর তোদের জানের কি মায়া ছিল না? তোর কোন সাহসে আমার বউরে কালা জাদু করিস? কথাটা শ্রেয়ার কানে আসতে শ্রেয়া এক ঢোক গিলল। আমতা আমতা করে বলল, কিসের কালো জাদু? আরাধ্য নিচ থেকে ড্রিঙ্কসের বোতল তুলে নিয়ে সেটা শ্রেয়ার মুখের দিকে ছুঁড়ে মেরে বলল,
হুশে আয় আগে। আর তোতলাচ্ছিস কেন তুই? বল, কালা জাদু কেন করেছিলি? আমরা কোনো কালো জাদু করিনি, এতে আমাদের কি লাভ? কি লাভ সেটা তো তোরা জানিস। আমার থেকে আমার বউ কেড়ে নিয়ে আমাকে বিধবা বানাতে চাচ্ছিলি। তোদের তো আজ আমি এমন মার মারবো যে বাপের নাম কি তোদের সেটাই ভুলে যাবি। আরাধ্য একবার শ্রেয়াকে চর মারছে তো আরেকবার সাগরকে নেশা করে ভালোই করেছে। আরাধ্যর জন্য সহজ হচ্ছে পেটাতে। বেচারা শ্রেয়ার গাল লাল হয়ে গেল। সাগর ছেলেটা উল্টো হয়ে পড়ে গেল সোফায়। আরাধ্য থেমে গেল পুলিশ আসায়। ভদ্রলোক সেজে পুলিশের দিকে তাকিয়ে বলল, নিয়ে যান এদের, এরাই আমার বউয়ের ক্ষতি করতে যাচ্ছিল। আমি সকালে গিয়ে দেখা করে আসব। পুলিশ নিয়ে গেল সাগর শ্রেয়াকে। আরাধ্য তপ্ত শ্বাস ফেলে বাড়িতে আসলো। বসার ঘরে পা দিতে দেখলো আরও ঘুমিয়ে আছে। বোধহয় আরাধ্যর জন্য অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে গেছে। আরাধ্য নিঃশব্দে আরুর দিকে এগিয়ে এসে পাজা কোলে নিতেই আরাধ্যর মা বেরিয়ে আসলো রুম থেকে। আরাধ্যকে দেখে এগিয়ে এসে কিছু বলার জন্য মুখ খুলতে আরাধ্য থামিয়ে দিয়ে ধীর গলায় বলল, এখন কিছু জিজ্ঞেস করো না, কাল সকালে বলবো সব। আরুর ঘুম ভেঙে যাবে। অনেকটা রাত নির্ঘুমে যন্ত্রণার সাথে কাটিয়েছি। সন্ধ্যা সম্মতি প্রকাশ করলো। আরাধ্য আরুকে নিয়ে রুমে প্রবেশ করলো। বিছানায় আস্তে ধীরে শুয়ে দিয়ে আরুর পাশে বসলো। লাইটের আলো চোখে পড়ায় বারবার চোখ কাঁপছে। আরাধ্য গিয়ে লাইট নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে পাশে বসলো। আরাধ্য পর্যবেক্ষণ করলো আরুর মুখটা। ঘুমন্ত আরুকে কতই না সুন্দর লাগছে। আরাধ্য মুচকে হাসলো। বুঝ ঝড় পর থেকে আরাধ্য আরুকে ভালোবাসতে শুরু করেছে। কারণ আরাধ্যর ভালো লাগতো আরুকে বকতে জ্বালাতে। এই তো একটা ঘটনা মনে পড়লো আরাধ্যর। আরাধ্য তখন ক্লাস 5-এ পড়ে আর আরু 4-এ। কর্ণা আরুকে নিয়ে এসেছিল তাদের বাসে। আরাধ্য তখন পড়ার টেবিলে বসে পড়ছিল। আরু এসেছে শুনে সে পড়ার টেবিল ছেড়ে উঠে উকি দিয়ে দেখলো আরু কি করছে। আরু বসার ঘরে একা খেলছে দেখে আরাধ্য আস্তে করে আরুকে ডেকে বলল, এই আরু শোন। আরু তাকালো আরাধ্যর দিকে। তখন ছোট্ট আরু আরাধ্যকে তুমি বলে সম্বোধন করত। হ্যাঁ ভাইয়া বলো। এদিকে আয়। বোকা আরু এগিয়ে গিয়েছিল ভালো মন নিয়ে। বলো। আরাধ্য আরুর হাত টেনে নিয়ে বিছানায় বসিয়ে বলে, তুই এত বিশ্রী কেন দেখতে? আরু আয়নায় নিজেকে বারবার দেখলো। সত্যি আমি দেখতে বিশ্রী? তো আমি কি মিথ্যা বলছি? আরু কথাটা শুনে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গিয়ে বলেছিল, মা আমি বলে দেখতে বিশ্রী? কণা মেয়ের গালে চুমু খেয়ে বলল, কে বলেছে তুমি দেখতে বিশ্রী? আরাধ্য ভাইয়া। সন্ধ্যা চোখ গরম করে তাকিয়েছিল আরাধ্যর দিকে। যে বলেছে সে দেখতে বিশ্রী আরু, ওই ছাগলের কথা কান দিবি না। আরু কাঁদতে কাঁদতে বারবার বলেছিল, আমি দেখতে বিশ্রী, আমি সুন্দর হব। সেই মেয়ে একটু বড় হতে স্কিন কেয়ার শুরু করলো। আরাধ্য রাগ হয় এসবে। এমনিতেই তো বলেছিল সেদিন মজা করে। বেয়াদব মেয়ে, মজাও বুঝতো না। আরাধ্য কথা শোনাতো এসব স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতো বলে। কারণ বিয়ের পর তারই তো পকেট থেকে যাবে টাকাগুলো। আরাধ্য হাসলো। আরুর কপালে চুমুখে আরুর হাত মুঠোয় নিয়ে বলল, তুই আমার আরু, তোর পাশে সব সময় আমি থাকবো, তোকে আগলে রাখবো, তোর কোনো ক্ষতি হতে দিব না। আমার তোর সাথে এখনো অনেকটা পথ চলা বাকি। আমাদের বাবু হবে, তাকে বড় করব, বিয়ে দিব, নাতি নাতনি হবে, তাদের সাথে খেলবো। এখনো অনেক কিছু বাকি, বুঝলি? এই সব কিছু পূরণ করতে হবে তোকে সাথে নিয়ে। সকালে সূর্যের আলো চোখে পড়তেই আরুর ঘুম ভেঙে যায়। আর মোড়া ভেঙে পিটপিট করে চোখ মেলতেই মনে পড়লো আরাধ্যর কথা। ছেলেটার অপেক্ষায় ছিল সে। বাড়ি ফেরেনি। আরু শরীর থেকে চাদর সরিয়ে বিছানা থেকে নামার জন্য উদ্যত হতেই মনে পড়লো সে তো বসার ঘরে ছিল। রুমে আসলো কি করে? আরু পেছনে ফিরে বিছানার দিকে তাকালো। আরাধ্য চাদর জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আরু এগিয়ে আসলো। লোকটা আসলো কখন? আরু আরাধ্যর পিঠে ধাক্কা দিয়ে বলল, এই উঠুন। কি হলো, উঠুন না। আরাধ্য আরুর হাত সরিয়ে দিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, আহা, বিরক্ত করছিস কেন? ঘুমাতে দে তো। রাখুন তো ঘুম, আগে উঠুন। উঠে কোন বাল ফালাবো আমি? রাতে কই ছিলেন আপনি? আরাধ্যর চোখে মুখে ঘুম চলে গেল। ফট করে তাকিয়ে বলল, এই ছাতার মাথা শোনার জন্য আমাকে ডাকছিস? উঠুন, বলুন কোথায় গিয়েছিলেন? আমার জমের বাড়ি। ঘুমের তো গুষ্টি মেরে দিলি। যা, কফি করে আন। তারপর বলবেন। আরু কফি বানানোর জন্য নিচে আসলো। এই সাত সকালে মা আর ভাইকে আসতে দেখে অবাক হলো। এগিয়ে গিয়ে বলল, তোমরা এত সকালে? কণা মেয়ের গালে হাত রেখে বলল, ঠিক আছিস তুই? হ্যাঁ, কিছু হয়েছে? আরাধ্য কোথায়? উনি রুমে। আর সন্ধ্যা? মামনিও বোধহয় রুমে।
কণা সন্ধ্যার রুমে চলে গেল। আরও কিছুই বুঝলো না, আয়ুষকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে? ইউ ডোন্ট নো? না, আই ডোন্ট নো। শ্রেয়া মাসি তো জেলখানায়। জেলখানায় মানে? তোমায় কালো জাদু করেছিল সে আর তার ব্যাড বয়। কিন্তু কেন? ব্রো জানে। আরও কফি বানানোর জন্য রান্নাঘরের দিকে যেতে গিয়ে দেখে আরাধ্য নিচে নামছে। আরাধ্য আয়ুষকে দেখে এগিয়ে এসে সোফায় বসে বলল, কিরে শালা, কি খবর তোর? ভালো। তুমি এত খোশ মেজাজি কেন? তোর হিংসা হচ্ছে আমার খুশি দেখে? আমার বোনের ওপর দিয়ে ঝড় বয়ে গেল আর তুমি খোশ মেজাজ মুড়ে আছো? ইয়েস শালা বাবু। আয়ুষ গলা উঁচু করে আরুকে শুনিয়ে বলল। আপু, শুনছো তো ব্রুয়ের কথা? আরু দাঁত চেপে বলল, হ্যাঁ শুনলাম তো। আরাধ্য আয়ুষের মাথায় গাঁটটা মেরে বলল, বউয়ের ভাই শালা তুলে একটা আসার দিব বলে রাখলাম, কান পড়া দিচ্ছি বোনের, বলে রাখলাম আর শিখে পাবি না। আয়ুষ মুখ বাঁকিয়ে বলল, আমার জন্য মেয়ের অভাব নাকি? বাঁকা চোখে একটু তাকালেই 100টা মেয়ের লাইন দাঁড়িয়ে যাবে। হঠাৎ আয়ুষের এই টোনের কথা শুনে আরাধ্য ভেবাচাকা খেয়ে গেল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।